জীবন সৃষ্টির দ্বিতীয় পার্টটা আমি এখন বলছি, কিন্তু তোমাদেরকে বলে রাখছি তোমরা কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছো। আর যারা আমার গ্রুপে আছো তাদের কিন্তু আমি বাধ্য গ্রুপ থেকে বার করতে। আর ক্লাসে যেটুকু টাইমে আমি পড়াবো সেটুকু সলিড দেবো, কিন্তু কতটা নিতে পারবে সেটার ব্যাপারে কিন্তু আমি বোঝাতে পারবো না। আর তারপর অর্থাৎ আমি বিগ ব্যাং থিওরি পর্যন্ত বুঝিয়েছি, এবং বিগ ব্যাং থিওরির এটা কি না, মহাজাগতিক বিস্ফোরণে পৃথিবী সৃষ্টি হয়েছিল সূর্য থেকে। এটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি। এবার 500 কোটি বছর পূর্বে সূর্যের জ্বলন্ত টুকরো থেকে পৃথিবীর সৃষ্টির ঘটনাকে বিগ ব্যাং থিওরি বলে। আর ঠিক এই সময় টেম্পারেচার ছিল অনেক বেশি, পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি ছিল, 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। মানে এতটাই উত্তপ্ত যে পৃথিবী ছিল গলিত অবস্থায়। অতএব অন্য কোনো মৌল কেন, অন্য কোনো কিছুই আস্ত অবস্থায় ছিল না, সবই ছিল গলিত অবস্থায়। এই তীব্র তাপে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা মুক্ত না থেকে অজৈব গ্যাস রূপে অবস্থান করত। অর্থাৎ সি ছিল, অর্থাৎ কার্বন ছিল কার্বন ডাইঅক্সাইড, এইচ ছিল অর্থাৎ হাইড্রোজেন H2-তে, নাইট্রোজেন N2 এবং হাইড্রোজেন H2O ছিল। অর্থাৎ এখানে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, যা ছিল সবই এই বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় অক্সিজেন। ফলে পৃথিবীর পরিবেশটা এই সময় ছিল বিজারকধর্মী। অর্থাৎ বিজারকধর্মী মানে যেখানে মুক্ত অক্সিজেন ছিল না। এরপর আমরা দেখব যখন এই গলিত বা জ্বলন্ত পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে থাকছে, অর্থাৎ এর মধ্যে অবস্থিত যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হলো, এবং মেঘ থেকে সৃষ্টি হলো বৃষ্টি। মেঘ থেকে বৃষ্টি হওয়াতে সেই বৃষ্টির জলে সৃষ্টি হলো যে গরম জলটা বেরিয়ে আসলো, সেই বৃষ্টি থেকে, বৃষ্টি মারফত বেরিয়ে আসা জল থেকে গরম সমুদ্রের সৃষ্টি হলো। অর্থাৎ এই যে গরম জলটা, এ থেকে গরম সমুদ্রের সৃষ্টি হলো। এটা হ্যালডেন যেহেতু প্রথম বলেছিলেন, তাই হ্যালডেন স্যুপ বলা হয়। কিন্তু এর মধ্যে আরও একটা ব্যাপার আছে, বিভিন্ন অজৈব যৌগগুলো জৈব যৌগ এবং জটিল যৌগর সঙ্গে যুক্ত হয়ে গরম তরল স্যুপটা তৈরি যখন হলো, তখন তাকে বলা হয় হট ডাইলিট স্যুপ বা গরম তরল স্যুপ বা হ্যালডেন স্যুপ। এবার আমাদের এটা তো গেল হ্যালডেন স্যুপের কথা। এবার আসছে জীবন সৃষ্টির দ্বিতীয় ধাপ। জীবন সৃষ্টির আদি যৌগসমূহ সৃষ্টি হলো। অর্থাৎ প্রথমটা ছিল জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা। এইবারে আসছে জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা ঠিক এই সময়ে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এসে গেছিলো। অর্থাৎ 5 বা 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে নেমে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আসলো। এবং এই সময় অপারিন দেখলেন যে অজৈব যৌগগুলো সরল যৌগর সৃষ্টি করলো। এই যে অজৈব যৌগগুলো সরল যৌগের সৃষ্টি করলো, একে অপারিন নাম দিলেন কেমোজেনি। তাহলে কেমোজেনি কি? অজৈব যৌগ থেকে সরল জৈব যৌগ সৃষ্টির প্রক্রিয়া, এটাই হচ্ছে কেমোজেনি। নামকরণ করেছিলেন ওপারিন। এখানে যে সরল জৈব যৌগগুলো, সেইগুলো কি কি ছিল? শর্করা ছিল, অ্যামাইনো অ্যাসিড ছিল, সরল নিউক্লিওটাইডস ছিল। এবার এগুলোর সেকেন্ড ধাপ হচ্ছে সরল জৈব যৌগগুলো জটিল জৈব যৌগর সৃষ্টি করলো। অর্থাৎ শর্করা থেকে তৈরি হলো পলিস্যাকারাইড, অর্থাৎ জটিল শর্করা। এরপর অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হলো প্রোটিন, আর সরল নিউক্লিওটাইডস থেকে সৃষ্টি হলো জটিল নিউক্লিওটাইডস বা পলিনিউক্লিওটাইডস। তাহলে এগুলো ছিল বৃষ্টির জলের সাথে মিশে। আর এই যে সরল যৌগগুলো, এই যে জটিল যৌগ সৃষ্টি করলো, এইগুলোই ছিল হট ডাইলিট স্যুপের মধ্যে। নেক্সট আসছে থার্ড যে ধাপ, সেটা হচ্ছে কলয়েড গঠন। কলয়েডটা কি? এই যে স্যুপের মধ্যে বিভিন্ন জটিল যৌগগুলো থাকলো, এগুলো বিভিন্ন
আন্তর আণবিক বলের মাধ্যমে যুক্ত হয়ে একটা বিন্দু সৃষ্টি করলো। এটাই হচ্ছে কোলয়েড বিন্দু। এই যে কোলয়েড বিন্দুগুলো দুই বিজ্ঞানী দুরকমভাবে এদেরকে প্রেজেন্ট করে। একজন ওপারিন এই বিন্দুগুলোর নাম দিলেন কোয়াসারভেট, এবং তার মতে কোয়াসারভেট হচ্ছে, যদি আমি এরকম কোয়েশ্চেন করি যে কোয়াসারভেট কাকে বলে, কোয়াসারভেট হলো স্বতঃস্ফূর্তভাবে সৃষ্ট আণুবীক্ষণিক গোলাকার লিপিড প্রোটিন শর্করা জাতীয় অণুগুলির ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে একত্রিত হয়ে অবস্থান। এই যে অবস্থান করা, এটাই হচ্ছে কোয়াসারভেট, এবং এটাকেই কোষের অগ্রদূত বলা হয়। এই গেল ওপারিনের মতে কোয়াসারভেট। এবার আসি সিডনি ফক্সের কথা অনুযায়ী। এই যে সুপের মধ্যে যে যৌগগুলো ছিল, অর্থাৎ জটিল যৌগগুলো ছিল, এগুলো মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের একটা মিশ্রণ যখন গরম হয় এবং গরমের পর যখন সেটা ঠান্ডা হয়ে যায়, যে পলিপেপটাইড শৃঙ্খলের সৃষ্টি হয়, সেটা তৈরি করে প্রোটিনয়েড। অর্থাৎ সিডনি ফক্স বললেন ওটা প্রোটিনয়েড, এবং প্রোটিনয়েড এইটা যখন জলে দ্রবীভূত হয়ে ঠান্ডা হয় তখন যেটার গঠন সৃষ্টি করে সেটাকে বলা হয় মাইক্রোস্ফিয়ার। তাহলে ওপারিনের মতে সৃষ্টি হলো কোয়াসারভেট, আর এদিকে সিডনি ফক্সের মতে সৃষ্টি হলো মাইক্রোস্ফিয়ার। এই দুটোই এক জায়গায় আসলো, এসে এবার